হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-10 এবং এসএসসি এক্সামিনীদের বায়োলজি ইংলিশ ভার্সন নিয়ে আলাপ আলোচনা করব। প্রথম চ্যাপ্টারটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। প্রথম চ্যাপ্টার হচ্ছে লেসন অন লাইফ, অর্থাৎ জীবনের বিদ্যা। তাহলে চলো শুরু করা যাক। আওয়ার ফার্স্ট চ্যাপ্টার ইজ লেসন অন লাইফ, অর্থাৎ জীবনের শিক্ষা। এখানে দেখো, In flourishing human civilization, the production of food, development of medical science, and the protection of existence of all living beings in adverse condition are challenges of present century. তাহলে বর্তমানে ফ্লারিশিং হিউম্যান সিভিলাইজেশন বলতে বোঝাচ্ছে যে হিউম্যান সিভিলাইজেশনের একদম পিক পিরিয়ডে, একদম সবচেয়ে ডেভেলপড পিরিয়ডে দ্য প্রোডাকশন অফ ফুড, ডেভেলপমেন্ট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড প্রোটেকশন অফ এক্সিস্টেন্স অফ অল লিভিং বিং ইন অ্যাডভার্স কন্ডিশন আর দ্য চ্যালেঞ্জেস অফ প্রেজেন্ট সেঞ্চুরি। তাহলে বর্তমানের সেঞ্চুরি, বর্তমান শতাব্দীর যেই চ্যালেঞ্জেসগুলোর, যেই প্রতিকূলতাগুলো, সেগুলো কী কী? এক হচ্ছে প্রোডাকশন অফ ফুড, খাদ্য উৎপাদন, অর্থাৎ আমরা দেখতেছি আমাদের চারপাশে কারখানা, তারপর বিভিন্ন ধরনের ইট ভাটা, দূষিত পদার্থ, এগুলোর জন্য ফুড প্রোডাকশন কমে যাচ্ছে। দেন ডেভেলপমেন্ট অফ মেডিকেল সায়েন্স, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ডেভেলপমেন্ট, অ্যান্ড দ্য প্রোটেকশন অফ এক্সিস্টেন্স অফ অল লিভিং বিং ইন অ্যাডভার্স কন্ডিশন, এবং অ্যাডভার্স কন্ডিশনে থাকা সকল প্রাণীর প্রোটেকশন, তাদের সুরক্ষা, এটা হচ্ছে বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ অফ প্রেজেন্ট সেঞ্চুরি, এই শতাব্দীর চ্যালেঞ্জ। দ্য রোল অফ বায়োলজি ইজ ইনডিসপেন্সিবল ইন দিস রিগার্ড, তাহলে এই কারণে বায়োলজির রোলটা অনস্বীকার্য। ইন দিস চ্যাপ্টার দ্য ডেফিনেশন অফ বায়োলজি, নেম অফ ইটস ব্রাঞ্চেস অ্যান্ড নেমিং সিস্টেম অফ অর্গানিজম আর ডিসকাসড। তাহলে এই চ্যাপ্টারে আমরা পড়ব বায়োলজির ডেফিনেশন, দেন নেম অফ ইটস ব্রাঞ্চেস, মানে বায়োলজি কী কী ব্রাঞ্চ আছে, কী কী শাখা আছে সেটা নিয়ে, অ্যান্ড নেমিং সিস্টেম অফ অর্গানিজম আর ডিসকাসড, এবং কীভাবে অর্গানিজমের নামকরণ করা হয় সেগুলো নিয়ে। At the end of the chapter, we will be able to explain the general concept of biology. ওকে, আমরা বায়োলজির জেনারেল কনসেপ্টটা এক্সপ্লেন করতে পারবো। ডিসক্রাইব দ্য মেইন ব্রাঞ্চেস অফ বায়োলজি, বায়োলজির প্রধান যে শাখাগুলো আছে সেগুলো ডিসক্রাইব করতে পারবো। এক্সপ্লেন দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, যে কোনো প্রাণীকে, যে কোনো জীবকে কীভাবে ক্লাসিফাই করা হয় সেটা আলোচনা করতে পারবো, এক্সপ্লেন করতে পারবো। ইভালুয়েট দ্য নেসেসিটিস অফ ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, এই ক্লাসিফিকেশনটা কেন দরকার, কেন আমি কিংডম, ফাইলাম, স্পিসিস, জেনাস এগুলোতে ভাগ করতেছি, সেটা কেন দরকার সেটা আমি বুঝতে পারবো। ডিসক্রাইব দ্য সিস্টেমস অফ ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, কীভাবে ক্লাসিফিকেশন করা লাগে সেটা বর্ণনা করতে পারবো। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ বায়োনোমিয়াল নোমেনক্লাচার, বায়োনোমিয়াল নোমেনক্লাচার কথাটা মনে রাখো। কীভাবে বায়োনোমিয়াল নোমেনক্লাচার বা দ্বিপদ নামকরণ, দুইটা পদের নাম দেওয়া, অর্থাৎ একটা থাকে তার জেনাস নেম, একটা থাকে স্পিসিস নেম, দুইটাকে মিলে একসাথে বলে বায়োনোমিয়াল নোমেনক্লাচার। এটা কিভাবে করা লাগে, কিভাবে আসলো, অ্যান্ড ইট সিগনিফিকেন্স, এবং এটার গুরুত্বটা কী সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। বিকাম কনসাস অফ নেসেসিটি অফ ক্লাসিফিকেশন অফ অর্গানিজম ইন প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তব জীবনে কেন এই ক্লাসিফিকেশনটা দরকার সেটা সম্পর্কে জানতে পারবো। আমরা এই লিভিং থিংয়ের ক্লাসিফিকেশন ক্লাস 8-8এও পড়েছি, ক্লাস 7এও পড়েছি। এটা খুবই কমন একটা বিষয়, কমন টপিক। সেটা নিয়ে এই 9-10 বইয়ে এসএসসি এক্সামিনারদের জন্য একটু ডিটেলসে জানতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। লেসন 1.1, কনসেপ্ট অফ বায়োলজি। ইন নেচার উই জেনারেলি ফাইন্ড টু টাইপ অফ অবজেক্ট, নন লিভিং অ্যান্ড লিভিং থিংস. The characteristics of non-living things are usually discussed in physics and chemistry, অর্থাৎ নন লিভিং থিংয়ের যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে সেগুলো ডিসকাস করা হয় কোথায়, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। বায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইন্টিফিক নলেজ কনসার্নিং লাইফ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ অর্গানিজম। তাহলে এটাকে বায়োলজির ডেফিনেশন হিসেবে তোমরা ইউজ করতে পারো। বায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইন্টিফিক নলেজ কনসার্নিং লাইফ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিজম, যেটা লাইফ নিয়ে কনসার্ন, ঠিক আছে, কোনো নন লিভিং থিং নিয়ে কনসার্ন না, বরং লাইফ নিয়ে কনসার্ন, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ অর্গানিজম নিয়ে যে কনসার্ন।
but it's really difficult to find the very faint line difference between living and non-living. কিন্তু এটা খুবই কঠিন টু ফাইন্ড ভেরি ফেইন্ট লাইন হচ্ছে অস্পষ্ট লাইন অফ ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। মানে লিভিং আর নন লিভিংয়ের যে পার্থক্য সেটা কি খুবই ক্ষুদ্র, খুবই সীমিত, খুবই অস্পষ্ট। ইনফ্যাক্ট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এমবডি দ্য প্রিন্সিপাল অফ ফান্ডামেন্ট অফ লাইফ ইভেন দ্য নন লিভিং। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ফান্ডামেন্টালস অফ লাইফ নিয়ে আলোচনা করা হয় ইভেন ইন নন লিভিং থিংসের মধ্যেও। So, in order to understand living organism, it's necessary to know about the physical sciences, such as physics and chemistry. তাহলে physical science কি কি আছে? What are the physical sciences? Physics and chemistry. Okay, MCQ এর জন্য আর important. But it is wrong to think that it is not necessary to study biology if we have knowledge of physics and science. তাহলে শুধু physics আর science এর knowledge থাকলেই হবে, বায়োলজি নলেজ থাকা লাগবে না, এটা ভাবা ভুল হবে। Rather, life may be considered a complex combination of many non-living things in which some new characteristic occur. তাহলে লাইফকে চিন্তা করা যায় একটা কমপ্লেক্স কম্বিনেশন, একটা জটিল সমীকরণ হিসেবে অফ মেনি নন লিভিং থিংস ইন হুইচ নিউ ক্যারেক্টারিস্টিক অকার, যাদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আবির্ভূত হয়েছে। ফর এক্সাম্পল, দ্য প্রপার্টিজ অফ ওয়াটার ডাজ নট রিজেম্বল দ্যাট অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। মানে পানির যেই ক্যারেক্টারিস্টিক সেটা কি হাইড্রোজেন আর অক্সিজেনের ক্যারেক্টারের সাথে মিলে। দো ইট ইজ দ্য মেড আপ অফ টু এলিমেন্ট, কিন্তু তারা পানি কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়েই তৈরি, কিন্তু পানির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু শুধু হাইড্রোজেন বা শুধু অক্সিজেনের সাথে মিলবে না। সো অল দ্য লিভিং অর্গানিজম আর constituted of a specific combination of non-living thing, new properties originate in them that do not always resemble that of their non-living component. তাহলে লিভিং অর্গানিজম যদিও স্পেসিফিক কম্বিনেশন অফ নন লিভিং থিং, যেটা নন লিভিং থিংয়ের কম্বিনেশনের মাধ্যমে গঠিত হইতে পারে, কিন্তু তাদের মধ্যে নিউ প্রপার্টিজ অরিজিনেট করে যেটা ডাজ নট অলওয়েজ রিজেম্বল মানে হচ্ছে সাদৃশ্য বা মিল, রিজেম্বল মানে হচ্ছে মিল, যেটা সবসময় মিলবে না উইথ দেয়ার নন লিভিং কম্পোনেন্ট, অর্থাৎ আমাদের যে অজৈব যে কম্পোনেন্টগুলো আছে, অজৈব যে অ্যাসপেক্টটা আছে তার সাথে সবসময় মিলবে না, অর্থাৎ একটা নিউ ক্যারেক্টারিস্টিক সে ডেভেলপ করবে। বায়োলজি ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ব্রাঞ্চেস অফ সায়েন্স। দ্য টার্ম বায়োলজি ইজ ডেরাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড বায়োস অ্যান্ড লোগোস। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। বায়োলজি কোন ওয়ার্ড থেকে আসছে? গ্রিক ওয়ার্ড বায়োস মিন্স লাইফ অ্যান্ড লোগোস মিন্স নলেজ। তাহলে গ্রিক ওয়ার্ড, নট ল্যাটিন ওয়ার্ড। এটা হচ্ছে এমসিকিউতে দেয় টিচাররা কনফিউজ করার জন্য যে বায়োলজি কোন ভাষা থেকে আসছে, গ্রিক, ল্যাটিন, স্প্যানিশ অর ইতালিয়ান। তাহলে অ্যান্সার হবে গ্রিক। As biology plays an important role in agriculture and medicine from the beginning of civilization, it was practiced in different regions including Greece, Egypt, Middle East, India and China. তাহলে বায়োলজি প্র্যাকটিস করা হয়তো কোথায় কোথায়? গ্রিস, ইজিপ্ট, মিডল ইস্ট, ইন্ডিয়া, চায়না। However, the practice cannot be considered as science in terms of modern science, but it was necessary then to flourish the branch of the knowledge. অর্থাৎ তখন যেই ভার্সনটা প্র্যাকটিস করা হতো সেটাকে বর্তমানে মডার্ন সায়েন্স হিসেবে তো উল্লেখ করা যাবে না, কিন্তু সেই নলেজটাও কি প্রয়োজনীয় ছিল বর্তমান যুগে বায়োলজির ফ্লারিশমেন্টের জন্য। এখন আসো 1.2 ব্রাঞ্চেস অফ বায়োলজি, অর্থাৎ বায়োলজি কী কী ব্রাঞ্চ থাকতে পারে। আমরা জানি বিভিন্ন সাবজেক্টের, যারা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখেছি ডিপার্টমেন্টের ব্রাঞ্চ থাকে, তেমনি বায়োলজি কী কী ব্রাঞ্চ রয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব এখন। When we look around us, we see two types of living things, plants and animal. তাহলে যখন আমরা আমাদের চারপাশে তাকাবো তখন আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই, একটা হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, ওকে, অর্থাৎ গাছ আর একটা হচ্ছে প্রাণী। বেসড অন দিস ফর এ লং টাইম বায়োলজি ওয়াজ ডিভাইডেড অন টু ব্রাঞ্চেস, বোটানি অ্যান্ড জুলজি। Botany concerned with plant and zoology concerned with animal. Okay. However,
the field of biology has expanded so much that it is not enough to confine its study to these two branches only. কিন্তু বর্তমান যুগে বায়োলজির যে ফিল্ডটা আছে, বায়োলজির যেই বিষয়গুলো আছে সেগুলো অনেক এক্সপান্ড করেছে, যার ফলে শুধুমাত্র দুইটা শাখায় এটাকে ভাগ করা এখন আর পসিবল না। There are many living beings which are neither plants nor animal, such as bacteria. তাহলে neither plant nor animal এর এক্সাম্পল কে? ব্যাকটেরিয়া, ফাঙ্গাই। ঠিক আছে, অর্থাৎ এখন বর্তমানে এমন অনেক প্রাণী আছে যেটা হচ্ছে নাইদার অ্যানিমেল নর প্ল্যান্ট, যেটা প্রাণীও না আবার গাছও না। এমন প্রাণীর মধ্যে আছে কি ব্যাকটেরিয়া, ফাঙ্গাই। দ্য ক্লাসিফিকেশন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট when analyzing common characteristics of animal, plant, bacteria, fungi, viruses, etc. তাহলে যে শুধুমাত্র আমি অ্যানিম্যাল আর প্ল্যান্ট হিসেবে যদি ক্লাসিফাই করি তাহলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ভাইরাস এগুলোর ক্যারেক্টারিস্টিক আমি অ্যানালাইজ করতে পারবো না। সো নাও অলসো বায়োলজি হ্যাজ বিন ক্লাসিফাইড ইন্টু মেনি ব্রাঞ্চেস। এর জন্য বায়োলজিকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কনসিডারিং ইটস অ্যাসপেক্টস দেয়ার আর অলসো টু আদার ডিভিশন অফ বায়োলজি, ফিজিক্যাল বায়োলজি, অ্যাপ্লাইড বায়োলজি। তাহলে বর্তমানে বায়োলজিকে যে দুইটা মেইন ডিভিশনে ভাগ করা হয় তাদের হচ্ছে ফিজিক্যাল বায়োলজি অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি। ফিজিক্যাল হচ্ছে মানে ফান্ডামেন্টাল মৌলিক বায়োলজি যেটা, আর অ্যাপ্লাইড বায়োলজি হচ্ছে প্রায়োগিক বায়োলজি, অর্থাৎ কোনো জায়গায় বায়োলজিক জ্ঞান অ্যাপ্লাই করা হচ্ছে সেই ধরনের যে বিজ্ঞান, সেই ধরনের যে পড়াশোনা সেটাকে বলে অ্যাপ্লাইড বায়োলজি। এখন আসো ফিজিক্যাল বায়োলজি। Physical biology, in the field of physical biology, theoretical concepts are usually discussed. তাইলে ফিজিক্যাল মানে ফান্ডামেন্টাল, যেখানে নর্মালি থিওরিটিক্যাল কনসেপ্ট আর ইউজুয়ালি ডিসকাসড, যেখানে তত্ত্ব নিয়ে আলাপ আলোচনা করা হয়, বিভিন্ন ধ্যান ধারণা নিয়ে আলাপ আলোচনা করা হয়, সেগুলোকে বলে থিওরি। দ্য ফলোয়িং সাবজেক্টস আর দ্য জেনারেল ফিল্ড অফ ইটস কনসার্ন। একে হচ্ছে মরফোলজি। মরফোলজি হচ্ছে তার রূপ তত্ত্ব। দিস ডিলস উইথ দ্য ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অফ অর্গানিজম। তাহলে স্ট্রাকচারের ফর্মটা কী হবে, স্ট্রাকচারটা কী হবে অর্গানিজমের, এগুলো নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করে মরফোলজি, অর্থাৎ তাকে দেখতে কেমন সেটা নিয়ে আলাপ আলোচনা করে মরফোলজি। ঠিক আছে, ইট ইজ ইউজুয়ালি ডিভাইডেড ইন্টু টু ব্রাঞ্চেস, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মরফোলজি, অর্থাৎ তার ভিতরটা দেখতে কেমন, বাইরেরটা দেখতে কেমন। এক্সটার্নাল হচ্ছে বাইরের আর ইন্টারনাল হচ্ছে ভিতরের। The external description of the body is called external morphology and the internal description of the body is called internal morphology. তাহলে খুবই সুন্দর। এক্সটার্নাল ডেসক্রিপশন, মনে করো একটা হাঁস, হ্যাঁ, মনে করো একটা হাঁস বা পাখি, তারকে এক্সটার্নালি দেখতে কেমন, তার চোখ আছে কয়টা, তার পা আছে কয়টা, তার পাখনা আছে কি না, তার পশম আছে কি না, তার চোখ, তার ঠোঁট আছে কি না, ঠোঁটটা বড় না ছোট, ঠোঁটটা কালার কি, তার গায়ের কালার কি, এইগুলো হচ্ছে তার এক্সটার্নাল ডিসক্রিপশন। এই এক্সটার্নাল ডিসক্রিপশন হচ্ছে তার এক্সটার্নাল মরফোলজি। আর এই পাখিটাকে যদি ক্রস সেকশন করা হয়, কাটা হয় পুরোপুরি, তখন আমরা তার ভিতরের, তার লাংস আছে কয়টা, তার লিভার আছে কয়টা, তার হার্ট আছে কয়টা, তার কিডনি আছে কি না, তার এক্সক্রিশন কীভাবে হয়, ঠিক আছে, তার ভয়েস কীভাবে প্রডিউস হয়, এইসব জিনিস যখন আমরা আলাপ আলোচনা করব তখন সেটাকে বলে ইন্টারনাল মরফোলজি। এখন আসো টেক্সোনমি, ক্লাসিফিকেশন অফ অর্গানিজম রিলেটেড টু অ্যান্ড রিলেটেড প্রিন্সিপাল। ক্লাসিফিকেশন অফ অর্গানিজম কোন ব্রাঞ্চে আলাপ আলোচনা করা হয়, টেক্সোনমি। ঠিক আছে, আমরা কিন্তু বর্তমানে যে চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারটাই ক্লাসিফিকেশনের চ্যাপ্টার, কীভাবে আমরা বায়োলজিকে ক্লাসিফাই করি, অর্গানিজমগুলোকে ক্লাসিফাই করি। তাহলে ক্লাসিফিকেশন অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা কোন ব্রাঞ্চের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে টেক্সোনমির অন্তর্ভুক্ত, বিকজ টেক্সোনমি ডিলস উইথ দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। এবার আসো ফিজিওলজি। The branch of biology deals with the biochemical activities of different organs or of organisms such as respiration, excretion, photosynthesis, etc. তাহলে অর্গানিজমে বিভিন্ন অর্গান থাকে। অর্গান কাকে বলে, অর্গান হচ্ছে অঙ্গ, আমরা বাংলায় বলি অঙ্গ।
ঠিক আছে। অর্গানিজম হচ্ছে জীব। তাহলে জীবের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তারা কি ধরনের কাজ করে, তারা কি ধরনের বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস করে। বায়োকেমিক্যাল কথাটা দুইটা ভাগ থেকে আসছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। অর্থাৎ বায়োকেমিক্যাল বা জৈব রসায়ন, হ্যাঁ, এটা বাংলা হচ্ছে জৈব রাসায়নিক। কী কী জৈব রাসায়নিক কাজ তারা করে এই অর্গানিজমের বা প্রাণীদের বিভিন্ন অর্গান বা অঙ্গ কী কী জৈব রাসায়নিক কাজ করে সেগুলো নিয়ে আমরা যেই ব্রাঞ্চে আলোচনা করি সেটা হচ্ছে ফিজিওলজি। যেমন মনে করো রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস, এক্সক্রিশন মানে মলমূত্র ত্যাগ করা, ফটোসিনথেসিস খাবার প্রস্তুত করা, এইগুলো কিভাবে হয়, কোন অর্গান এতে সাহায্য করে, কোন কোন অর্গান এতে কন্ট্রিবিউট করে, এগুলো নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে ফিজিওলজি। তারপরে আসো হিস্টোলজি। The microscopic structure, arrangement of function of plant and animal tissue are studied in this subject. হিস্টোলজি মেনলি হচ্ছে যে আমরা মাইক্রোস্কোপে দেখি যে ডাক্তাররা বিভিন্ন ধরনের প্যাথোলজিস্টরা মাইক্রোস্কোপে দেখতে থাকে, অর্থাৎ এই মাইক্রোস্কোপিক স্ট্রাকচারগুলো নিয়ে তাদের অ্যারেঞ্জমেন্ট, তাদের ডিসক্রিপশন, এগুলো নিয়ে তাদের যে পড়াশোনা সেটা হচ্ছে হিস্টোলজি। এমব্রায়োলজি, এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, একদম ছোট বাচ্চা যেটা মায়ের পেটে থাকে সেটাকে বলে ভ্রূণ বা এমব্রায়ো। The branch of biology that discuss the origin of gametes, the origin of embryo and fertilized egg, the development of embryo and their structure, growth and development. তাহলে কিভাবে গ্যামেট অরিজিনেট হয়, এমব্রায়ো কিভাবে অরিজিনেট হয় ফ্রম ফার্টিলাইজড এগ, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, এমব্রায়ো কীভাবে বড় হয়, দেয়ার স্ট্রাকচার কোন মাসে কতটুকু বড় হবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে যেই ব্রাঞ্চটা আলোচনা করে তাকে বলা হয় এমব্রায়োলজি। তারপরে আসো সাইটোলজি, দ্য স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড ডিভিশন অফ ইন্ডিভিজুয়াল সেল। সাইটোলজি হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলের পড়াশোনা। সাইটো মানে হচ্ছে সেল, সাইটো মিন্স সেল বা কোষ। সেল নিয়ে আমরা ডেসক্রিপশন সম্পর্কে আবার পড়ব, নেক্সট চ্যাপ্টারগুলোতে আছে। একটা সেলের যে নিজস্ব ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, সেলটা কী ধরনের কাজ করতেছে, সেলে কোন পার্টে কী আছে, তার মাইটোকন্ড্রিয়া কয়টা আছে, তার নিউক্লিয়াস আছে কি নাই, থাকলে কীরকম, মডার্ন নিউক্লিয়াস না অ্যানশিয়েন্ট নিউক্লিয়াস, সেগুলো নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে সাইটোলজির পার্ট। অর্থাৎ একটা সিঙ্গেল সেল নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে সাইটোলজি। তারপর আসো জেনেটিক্স, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ জিনস অ্যান্ড হেরিডিটি। খুবই চমৎকার একটা সাবজেক্ট জেনেটিক্স। অর্থাৎ আমাদের দেখবা যে বংশ পরম্পরায় বিভিন্ন বৈশিষ্ট্য আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে পেয়ে থাকি, ঠিক আছে। এই জিনিসগুলা নিয়ে পড়াশোনা হচ্ছে জেনেটিক্স। কিভাবে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের মধ্যে আসে এটাকে বলে হেরিডিটি। তবে অবশ্য ইভলিউশন, the gradual development of life and organism over successive generation on earth is studied on this subject. তাহলে ইভলিউশন হচ্ছে কিভাবে মানুষের বা বিভিন্ন প্রাণীর বিবর্তন হচ্ছে। বিবর্তন মানে হচ্ছে চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে জেনারেশনের সাথে সাথে তারা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ইভলিউশনের পড়াশোনা। ইকোলজি, ইট ইজ দ্য সায়েন্স অফ রিসিপ্রোকাল রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট। ইকো মানে হচ্ছে এনভায়রনমেন্ট, বলে না ইকো ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি মানে কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। তার মানে ইকো মানে হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ, ঠিক আছে। তাহলে ইট ইজ এ সায়েন্স অফ রিসিপ্রোকাল রিলেশনশিপ, এটা কি এক ধরনের, রিসিপ্রোকাল মানে উভয় পক্ষের, উভয় পক্ষ, হ্যাঁ। তাহলে ইট ইজ এ সায়েন্স অফ রিসিপ্রোকাল রিলেশনশিপ, দুই দিকের রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, জীব এবং তার পরিবেশের মধ্যে উভয় দিকের বাইল্যাটারাল যেই রিলেশনশিপটা আছে, যে মিউচুয়ালিজমটা আছে, সেটা হচ্ছে তার ইকোলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স। এন্ডোক্রাইনোলজি, the field of science that deals with study of endocrine gland and hormones secreted by them. এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমাদের বডিতে বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, একদম ব্রেইন থেকে শুরু করে হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইমাস, থাইরয়েড, প্যারাথাইরয়েড, ঠিক আছে, অ্যাড্রেনাল, টেস্টিস, ওভারি, সবগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড।
এবং প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে হচ্ছে আলাদা আলাদা হরমোন রিলিজ হয়। হরমোনগুলো হচ্ছে দূরবর্তী কোনো স্থানে গিয়ে নিজেদের বায়োকেমিক্যাল ফাংশন সে করে। তাহলে কোন কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে এবং তারা কী কী হরমোন রিলিজ করে, ওই হরমোনের ফাংশনটা কী, ওই হরমোনের ইফেক্টটা কী, এগুলো নিয়ে যে ডিটেলস আলোচনা সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি পার্ট। আমাদের মেডিকেল সায়েন্সে হচ্ছে এন্ডোক্রাইনোলজি অনেক ডিটেলসে পড়ানো হয়, তাহলে তখন তোমরা দেখতে পারবে এটা। তারপর বায়োজিওগ্রাফি, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট স্টাডি উইথ জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অর্গানিজম অ্যান্ড ইভলিউশন। জিওগ্রাফি মানে কি? জিওগ্রাফি হচ্ছে ভৌগোলিক, ঠিক আছে? অর্থাৎ সব প্রাণী কি সব এলাকায় পাওয়া যাবে? বাংলাদেশে যে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় সেটা নর্থ আমেরিকায় পাওয়া যাবে, কানাডায় পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে না। এ কারণে জিওগ্রাফি অনুযায়ী প্রাণীর বাসস্থান, তার খাদ্যাভ্যাস, তার চিন্তা চেতনা, ঠিক আছে, এগুলো ডিপেন্ড করে। এটাকে বলতেছে বায়োজিওগ্রাফি, অর্থাৎ কোন জায়গায় কোন প্রাণীটা থাকবে, কোন জায়গায় তার থাকার জন্য সুইটেবল। এটা হচ্ছে বায়োজিওগ্রাফির একটা পড়াশোনা আর কি। যেমন মনে করো শীতকালে অনেক অতিথি পাখি বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পারে তারা, এজন্য তারা ওই সুদূর সাইবেরিয়ার মরুভূমি থেকে, কোল্ড ডেজার্ট থেকে তারা চলে আসে, বরফের দেশ থেকে তারা চলে আসে বাংলাদেশের মতো এরকম কম শীতের একটা দেশে। তাইলে এই যে অর্গানিজমগুলো, প্রাণীগুলা তার জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী নিজেদের খাপ খাইয়ে নিতে পারতেছে, এটা হচ্ছে বায়োজিওগ্রাফির পড়াশোনা। তাহলে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করব সামনে। আজকে এই পর্যন্ত থাক। তোমরা যারা প্রো একাডেমিতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। যারা এসএসসি এক্সামিনি সামনে তারা ক্লাসগুলো অনেক ভালো করে দেখবা, কারণ এখানে আমি এমসিকিউ, কোথা থেকে সিকিউ আসতে পারে সব ডিটেলসে বলবো, চেষ্টা করব বলার। আর তোমাদের জন্য বেস্ট অফ লাক। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।